আরে তাড়াতাড়ি পা চালা, আজ এই মহেশকে ঘাস খাওয়াতে খাওয়াতে বনের অনেক ভেতরে ঢুকে গেছি। এই দিকটা তো আমি ভালো করে চিনিও না। সে কি রে ভোলা, এই কথা তুই আমাদের এদিকে আসার আগে বলতে পারিসনি? তুই চিনিস না মানে তো এই দিকটায় তেমন কেউ আসেই না। শুধু তাই নয় বলে দাদা, জঙ্গলের এই দিকটায় আবহাওয়াটাও কেমন যেন অন্যরকম, ঠান্ডা ঠান্ডা, তাই না? সূর্যের আলো তো ঢোকে বলে মনে হচ্ছে না। সে আর বলতে, নয়তো এখন তো বাইরে দিন, অথচ এখানে চারিদিক চেয়ে দেখ, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে প্রায়। তোরা যাই বলিস, জঙ্গলের এই দিকটায় লোকজন আসে না বলে কচি ঘাসগুলো কিন্তু এখানকার বেশ সুস্বাদু। আর কত গাছপালা দেখেছিস চারিদিকে, এই রকম মাটিতে কচি ঘাস, গাছে গাছে কচি পাতা, এই রকম জায়গায় তো আমার সব থেকে পছন্দের রে। হ্যাঁ, তোমার পছন্দের কথা চিন্তা করতে গিয়েই তো আজ আমাদের এই দশা হলো। ভোলা, তুই যাই বল, জঙ্গলের এদিকটা এইভাবে দুম করে চলে আসা তোর মোটেই উচিত হয়নি। আরে বাবা, তোরা এত চিন্তা করছিস কেন? জন্তু জানোয়ার যদি কিছু আসে আমি সামলে নেব, তোদেরকে কিচ্ছু করতে হবে না। সে জানি, কিন্তু জন্তু জানোয়ার ছাড়া যদি অন্য কেউ আসে? অন্য কেউ? জঙ্গলে বন্য জন্তু জানোয়ার ছাড়া অন্য আবার কি আসবে গো শিবু দাদা? কেন, এখানে কি তেনাদের বাস নয় মনে করছিস? তেনারা কেনারা, তুই যে কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। আরে ভোলা, তেনারা মানে হচ্ছে ভূতেরা। শিবু ভূতেদের কথা বলছে। দূর, ওসব ভূত ফুত আবার কিছু হয় নাকি? সব আমাদের মনের ভুল। আর তাছাড়া যদি তেনারা কেউ থেকেও থাকেন, তারা থাকবেন তাদের মতো। আমরা তো আর তাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না, আর এখানে থাকতেও যাচ্ছি না, আমরা তো চলেই যাচ্ছি। শিবু, তুই একদম ভয় পাবি না। সব সময় মনে রাখবি, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, ভোলা নন্দীর সঙ্গে আছে, ভয়টা তোর কি? এ কি, তোরা হাসছিস কেন? ভোলার সঙ্গে তুই নিজের নামটা জুড়লি কিনা তাই। ভূত পেতনি ছাড়, নিদেন পক্ষে একটা শাকচুনিও যদি তোর সামনে এসে দাঁড়ায়, তুই তো তক্ষুনি অজ্ঞান হয়ে যাবি। সেই তুই নাকি আবার শিবুকে সাহস জোগাচ্ছিস? মোটেই না। ভোলার সাহস আছে মানছি, কিন্তু আমিও কিছু কম যাই না, বুঝেছিস? নন্দী সাবধান, তোর পেছনে কিসের একটা ছায়া। ওরে বাবা! বুঝেছি নন্দী, খুব বুঝেছি তোর কত সাহস। সামান্য ছায়ার কথা বললাম আর তাতেই তুই যা খেল দেখালি। থাক, আর তুই কথা না বাড়িয়ে এখান থেকে বেরিয়ে চল। বেটা বলদ, তুই আমাকে ইচ্ছে করে এমন ভাবে ভয় দেখালি? নে নে, অনেক হয়েছে। বাইরে বিকেল হলেই এখানে কিন্তু সন্ধে নেমে যাবে, তাই এবার তাড়াতাড়ি পা চালা। এই মরেছে, সূর্যর গায়ে এইভাবে চাদর চাপা দিয়ে দিল কে? সূর্যের গায়ে কেউ চাদর চাপা কি করে দেবে মহেশ? এখানে অন্ধকার নেমে এলো। কিন্তু এত অন্ধকার কেন? আমরা তো আশপাশ কিছুই দেখতে পাচ্ছি না। ওরে বাবা ভোলা, ওই দেখ কিসের একটা আলো। দেখলি, ভূত আসছে। আমি এমনি এমনি ভয় পাইনি। এখানে থাকা ঠিক হবে না, চল আশেপাশের গাছের আড়ালে লুকিয়ে পড়ি। আমার যা গতর, সামান্য গাছ কি আর আমাকে আড়াল করতে পারবে রে? আজকে বোধহয় আজ ভূতের পেটেই যেতে হবে। আয় আয় কাছে আয়, কাছে আয়, কাছে আয়, তোদের যে নেই ভয়, নেই ভয়, নেই ভয়। আয় আয় কাছে আয়, ভূতরাজ ভূতনাথ সাহায্য চায়, সাহায্য চায়, সাহায্য চায়। ভূতরাজ ভূতনাথ, এমন নাম তো আগে শুনিনি। কি করবি ভোলা? সাহায্য চাইছে যখন চল। কিন্তু সামনে গেলেই যদি ঘাড় মটকায়? তোর বাবা, অত ভয় কিসে? চলো না ভোলা দাদা। আমি তোর পুত। আর আমি পেতনি, আমি কি তোর ছি? খবরদার, আমার বন্ধুর সামনে থেকে সরে যাও, নইলে
আহা, রাগ নয়, ঝগড়া নয়, নয় কোনো মারামারি। আমরা বড় অসহায়, ভোলা শোন কথা তাড়াতাড়ি। তার আগে বলো তো তুমি কে, কোথা থেকে এসেছো, আর এখানে কি করছো? আমি ভূতরাজ ভূতনাথ, প্রেতপুরে মোর বাস। হারিয়েছি সব আজ বিপদে আমার তাজ। প্রেতপুর? সে আবার কোথায়? তুমি আমাদের কাছে কি সাহায্য চাও বলো? আমাদের রাজ্য প্রেতপুর দখল করেছে ওই কর্পূর। অত্যাচারী ভূত, সে চালাচ্ছে লুটপাট। আমাদের করেছে সে উৎখাত উৎখাত উৎখাত। সে কি, কিন্তু কেন? সে চায় ক্ষমতা, মনে নেই মমতা। যাকে পারে মারে সে, ও ভূতেদের জম যে। আমাদের কাছ থেকে কি সাহায্য চাও তুমি? তোর আছে শক্তি, ভোলেনাথে ভক্তি। উপকার করিস তো জনে জনে। প্রেতপুর উদ্ধার করে দে ভাই আমার। ভূতরাজ পড়ছে তোর চরণে। না না থাক, চরণ টরণ ধরার দরকার নেই। কিন্তু তোমাদের প্রেতপুরে আমি জ্যান্ত মানুষ হয়ে কি যেতে পারবো? আর আমি কিন্তু একা যাব না, গেলে আমরা সবাই যাব। আমি জানি বাপু, ভোলা নন্দী বকুল শিবু, তোরা করিস জগৎ কাবু। আমরা পিঠে করে নিয়ে যাব, মাথায় তুলে রেখে দেব। সর্বক্ষণ থাকবো সাথে। উদ্ধার কর মোদের এই বিপদ থেকে। না না, আমাদের পিঠে করে নিয়ে যাওয়ার দরকার নেই, সে তো আমাদের মহেশ আছেই। তোমরা শুধু আমাদের সঙ্গে থেকো, তাহলেই হবে। তাই হবে, তাড়াতাড়ি চল, নইলে ওই কর্পূর আমাদের রাজ্যের সব ভূতকে নিজের বশে করে তাদের জীবনগুলো শেষ করে দেবে। ভূতেদের আবার জীবন থাকে নাকি? থাকে ভাই, সব থাকে, গেলেই দেখতে পাবি। এখন চল দেখি তাড়াতাড়ি। ভোলা যাস নে, তাড়াহুড়ো করিস নে। কেন, এখানে কি ওই কর্পূর কি তার কোনো চর ছেড়ে রেখেছে নাকি? হতেই পারে, ভূত বলে কথা। আচ্ছা, এখানে কি সবাই ভূত? টের পাবি টের পাবি টের পাবি, মানুষ না ভূত দেখলেই বুঝবি। ফুলে দাদা, এখানে চারিদিকে কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ দেখেছো? আমাদের তো এই গন্ধই বড় ভালো লাগে। চল ভোলা পা চালা, দেখি কোথায় কর্পূর বেটা। কি গো, ইঁদুরগুলো এরকম বদলে গেল কি করে? মনে হচ্ছে এরা কোনো মায়া ইঁদুর, বুঝলি? ইঁদুরের ওপরও কে মায়া করে ভাই? সত্যি, ক্ষমতার কি অপব্যবহার! মায়া করতে জানে বলে সবার উপর করতে হবে। নেংটি ইঁদুরদের তো ছাড়াই যেত বল। ওরে বকুল, নন্দী, শিবু, ভোলা, চল এবার পালা। এই ইঁদুর যে নয় সাধারণ, ধরা পড়লে প্রাণ যাবে বিলক্ষণ। কিন্তু এই ইঁদুরগুলোর উপর মায়া করলো কারা?
বেশ যাচ্ছিল শিবু জঙ্গল দিয়ে, কাল হলো তারই প্রেত পুরীতে এসে। এই ভোলার জন্য না জানি আরো কি কি বিপদের মধ্যে পড়তে হবে। ঠিক বলেছিস, কি দরকার ছিল প্রেতপুরীতে আসার? এত দৌড়লে তো আমার খিদে পেয়ে যাবে বল। আর এই প্রেতপুরীতে তো তেমন কোনো খাবার দাবারও পাবো না। নন্দী দাদা, এখন নিজের খাবারের চিন্তা বাদ দিয়ে জোরে দৌড়াও, নয়তো ইঁদুরের দল তোমাকে নিজেদের খাবার বানিয়ে নেবে। না, এইভাবে হবে না। চল আমরা এই গাছগুলোতে উঠে পড়ি, চল। বাঁচলাম, আর বোধহয় কোনো বিপদ নেই। নন্দী, শিবু, কি গো ভোলা দাদা, গাছগুলো যে নন্দী দাদা শিবু দাদাদের নিয়ে বল খেলার মতো লোপালোপি খেলছে। ওরে ভোলা রে, আমাদের বাঁচা রে। এই গাছগুলো যে আমাদের পিং পং বল ভেবে ফেলেছে ভাই। ও ভূত রাজা, এখানে কি সবাই ভূত? একটাও কি মানুষ নেই? নন্দী শিবু তোরা বোকা, বড় বোকা, বড় বোকা। প্রেতপুরীতে কি মানুষ থাকে রে খোকা? তবে না ছিল এরা হিংস্র, না ছিল ক্ষতিকারক। কর্পূরের বশে পড়ে হয়েছে এদের এমন হালত। বুঝেছি, তার মানে এদেরকে থামাতে হলে সবার আগে এদেরকে ওই কর্পূরের বশ থেকে ছাড়াতে হবে। এই হয়েছে এই সিংহাসনের জ্বালা, একে নিয়ে আর পারি না। বললাম ঘুরতে একে একবার, মরাবক ঘুরলো কিনা বহুবার। আমি কর্পূর, তা ভোলা, প্রেতপুরীতে তোদের খাতিরদারি হচ্ছে দেখছি ভরপুর। ও, তবে তুমিই কর্পূর, তোমার জন্যই আমার বন্ধুদের এই দশা। মহেশ, এটাকে গুতিয়ে সিংহাসন থেকে ফেলে দে দেখি। ভাই ভোলা, এ কি তোর চলো না? তোর হুকুমে গেলাম যাকে গুঁতোতে, সে দিল আমায় উল্টো লোটকে। আমি আর কবিতা নিতে পারছি না। মহেশ, সবাই মিলে যদি ফের ছন্দ মিলিয়ে কথা বলেছিস তবে না। এই তো এ রাজ্যের প্রথা, যেই হয় রাজা সেই বলে ছন্দ মিলিয়ে কথা। এবার আর ছন্দ মিলিয়ে কথা নয়, শুরু হবে আসল খেলা। ভোলারে সাবধানে, কর্পূর বেটা এমনই দুম করে উধাও হতে জানে। ছলনায় পূর্ণ ওর মস্তিষ্কের অন্তঃপুর, তাই তো ওর নাম হয়েছে কর্পূর। এই মেরেছে, ওকে যদি মারাই না যায় তাহলে ওকে আমি শেষ করবোটা কি করে? মারতে হলে দেখতে হবে। তার জোগাড়ও তোকেই করতে হবে। মানে কি করতে হবে আমায় একটু খোলসা করে বলবে? শোন ভোলা, কর্পূরকে তুই তখনই দেখতে পাবি যখন চোখে তোর রামধনু পাথর লাগাবি। রামধনু পাথর? সে আবার কি? পাবো কোথায়? এই রাজ্যের পশ্চিমে যে সাগর বইছে তাকেই সবাই রামধনু সাগর বলে চেনে। যে তার নিচে রামধনু পাথর রয়েছে ছড়িয়ে, তোকে সেই পাথর কটা আনতে হবে কুড়িয়ে। পশ্চিম দিকে? বেশ, তবে আমি এক্ষুনি যাচ্ছি। ওরে বাবা, সেই সাগরে ডুব দেওয়া মোটেই নয় কো সোজা। ওই সাগরের ত্রাস কুমির সম্রাট, যাকে পায় তাকে গিলে খায়। সে শুনেছি সম্পর্কে ওই কর্পূরের আবার মেজো মামা হয়। ভূতের মামা কুমির? এমন সম্পর্কের কথা তো কোশমিনকালেও শুনিনি। উফ, এই গাছগুলো তো আমাদের নিয়ে লোফালুফি করেই যাচ্ছে রে শিবু।
সে আর বলতে ভাই, রস ভরা পান্তুয়া থেকে শুকনো বটফল হয়ে গেল আমার শরীরটা। শরীর থেকে সব জল বেরিয়ে গেল। ঠিক আছে দাঁড়া, তোরা চিন্তা করিস না, আমি এক্ষুনি ওই রামধনু পাথর নিয়ে আসছি। ভোলে দাদা সাবধানে! এই মহেশ, তুই যা না ভোলে দাদার সঙ্গে। চুপ কর তো, আমি তো নিজেই ঝুলে আছি, যাব কি করে? জানা যা, তুই গিয়ে আমার মেজো মামা কুমির সম্রাটের পেট ভরা, আমি চালাই তোর বন্ধুদের নিয়ে খেলা করা। ওরে বাবা রে, মরে গেলাম রে! ওরে বাবা রে, মরে গেলাম রে। এই তবে সেই রামধনু সাগর, এর নিচেই আছে রামধনু পাথরগুলো। আমাকে এক্ষুনি তা নিয়ে ফিরতে হবে। আর পারছি না। নন্দী দাদা, তুমি কি মোটা হয়েছো দেখো একবার। তোমার সঙ্গে ধাক্কা খাচ্ছি আর মনে হচ্ছে যেন পাহাড়ের সঙ্গে ধাক্কা খাচ্ছি। তোর তো তবু ভালো বকুল, তুই নন্দীর সঙ্গে ধাক্কা খাচ্ছিস, আর আমি তো বারবার এই মহেশের সঙ্গে ধাক্কা খেয়ে মরছি। এতদিন মহেশের পিঠে চড়ে ঘুরে বেড়াবার সময় ওর এই ধাঙর চেহারার জন্য কত আনন্দ পেয়েছি। এখন বুঝছি এই চেহারার কি জ্বালা। আমারও একই অবস্থা রে। জাবর কাটার জন্য যেটুকু ঘাস লতা পাতা জমিয়ে রেখেছিলাম পেটের মধ্যে, সেগুলো সব বুঝি এবার বেরিয়ে আসবে। দাঁড়া দাঁড়া, এই তো সবে শুরু, এখনো যে অনেক বাকি গুরু। না কর্পূর, তোমার খেলা এবার শেষ। তুমি আমার বন্ধুদের অনেক কষ্ট দিয়েছো, আর নয়। হিয়া! ওরে ভোলা, শোন ভোলা, এইভাবে হবে নে। ঘষাঘষি করে দুই রামধনু পাথরে আসবে তখনই এক জ্যোতি বেরিয়ে, এই কর্পূর শেষ হবে সেই জ্যোতির তেজেতে। হ্যাঁ রে বকুল, এই ভূতনাথ ভূতের রাজা না কবিতার, এই সময় কবিতা ওড়াচ্ছে।
বছরও দেখিনি। এ হতে পারে না। তোরা সবাই ঠিক আছিস তো? হ্যাঁ আছি আপাতত, তবে যা দোল খেয়েছি জানি না কতক্ষণ থাকবো। সত্যি বাবা, পুরো মন্দিরের ঘন্টার মতো দুলছিলাম আমরা। যাক, এখন আমরা বিপদমুক্ত। ভূতরাজ ভূতনাথ তোদের ধন্যবাদ জানায়। কর্পূর মুক্ত প্রেতপুরে শান্তি ফিরলো কানায় কানায়। সত্যি তুমি আমাদের বাঁচালে। কর্পূরকে খতম করে অসাধ্য সাধন করলে। আরে বাবা, ওই জন্যই তো বলে ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। অসাধ্য সাধন হয় সেখানে। অসাধ্য সাধন হয় সেখানে। এবার আমাদের বিদায় দাও তাহলে। জয় জয় ভোলেনাথ। জয় ভোলেনাথের জয়। জয় ভোলেনাথের জয়। আচ্ছা নন্দী, এসবের কি কোনো দরকার ছিল? ঝড় থেমে গেলেও তো তুই এই আম কুড়োতে পারতিস, বল। তাই যদি পারতাম তাহলে এই ঝড় মাথায় করে এখানে আসতাম না ভোলা। এই ঝড় একবার থেকে গেলেই না ওই নটবিলাসের দল এসে এখানে একেবারে হামলে পড়তো। একটা আমও পেতাম না। কবে থেকে বসে আছি একটু গুড়াম খাবো বলে, তাও হতো না। গুড় আম খাওয়ার জন্য তুই নিজের জীবন বাজি রেখে এইভাবে আম কুড়োবি? এর মধ্যে একটা মোটা আম ডাল যদি ভেঙে আমাদের মাথায় পড়ে, আমরাই গুড় আমের মতো চেপটে যাব কিন্তু। তা হওয়ার সম্ভাবনা নেই যে তা বলছি না, তবে হলে সমস্যা নেই। ওই জন্যই তো তোকে সঙ্গে করে নিয়ে এলাম। আমার ঘাড়ে আমডাল ভেঙে পড়লে তুই তোর শক্তি দিয়ে আমাকে বাঁচিয়ে দিবি। মানেটা কি? আমার ভোলানাথ আমাকে এই শক্তি দিয়েছে জগৎকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, নাকি তোকে এই গুড় আম খাওয়ানোর জন্য? অমন করিস কেন? আমি কি তোর বন্ধু নয় বল? তোর সঙ্গে যে আমি লেজুর হয়ে সব জায়গায় যাই। কই, আমি তো এসব ভাবি না। তোকে আম কুড়োতে হবে না, আম যা পড়বে আমিই কুড়াবো। আম যে কুড়োবি, তা অত আম তুই নিবি কিসে শুনি? হে কি এসব কি করছিস তুই? ঘাবড়াবি না ভোলা, আমি অন্য কাপড় পরে আছি। এই কাপড়টা তো এমনিই পরে এসেছিলাম, যাতে এই কাপড়ে করে বেঁধে আমগুলো কুড়িয়ে নিয়ে যেতে পারি। থলি বা বস্তা নিয়ে বাড়ি থেকে বেরোলে মা বুঝে যেত না যে আমি আম কুড়োতে যাচ্ছি। তার মানে তুই গীতা কাকিকে বলে আসিসনি? তুই যে একটু আগে বললি গীতা কাকি নাকি তোকে বলেছে আম কুড়িয়ে আনতে, তাই তুই যাচ্ছিস? ও তো বন্ধু ভোলানো কথা ভোলা। এ কথা না বললে এই ঝড়ে তুই আমার সঙ্গে আম বাগানে আসতিস বল? শাবাশ ভোলা, বাহাদুরিতে তুই যোগ যোগ পেলি। নন্দী, বাঁচাও 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 বাঁচাও। এ কি কোনো মেয়ের গলা বলে মনে হচ্ছে না? বাঁচাও বাঁচাও। তাই তো মনে হয়। আওয়াজটা নদীর মাঝখান থেকে আসছে মনে হয়। চল তো দেখি। সে কি? আরে নদীর মাঝখান থেকে আওয়াজ আসছে যখন, ওকে মাঝখানেই থাকতে দে না ভাই। এই অন্ধকারে ঝড় জলের মধ্যে আবার ওখানে যাওয়ার কি দরকার? কি ব্যাপার হলো? নদীতে কেউ আছে বলে মনে হচ্ছে না। তাহলে বললাম এসব তোর মনের ভুল। এখন চল ভাই, আম কটা কুড়িয়ে বাড়ি যাই। আমরাই ভুল, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুই যেখানে বিপদ সেখানে। না, নিশ্চয়ই নদীর মাঝে কেউ বিপদে পড়েছে। আমি নিশ্চিত আমাকে এক্ষুনি নদীতে নেমে দেখতে হবে। এই রাতের অন্ধকারে ঝড় জল মাথায় নিয়ে নদীতে কে নামে ভাই? আমায় যদি সত্যি কে বিপদে পড়েছে সেটা জানতে হয়, তাহলে নদীতে নামা ছাড়া আর কোনো উপায় নেই। তুই এলে আয়, নয়তো আমি একাই যাচ্ছি। যাচ্ছি তো, ওরকম করছিস কেন? এমনিতেই বাড়িতে না জানিয়ে আম কুড়োতে এসেছি, তার জন্য মার বকুনি খেতাম।
এখন আবার জামা কাপড় ভিজিয়ে ঘরে ঢুকবো মানে মায়ের হাতের আজ উত্তম মধ্যম খাওয়া আমার বাধা। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি। দূর বাপু, ছাড়বো বলে কি এত কষ্ট করে মন্ত্র পড়ে তোকে এই জলের ওপরে নিয়ে এলাম? তোর চোখের জল যে আমার বিশেষ দরকার, তাই তো বলছি কাঁদ। তোর দুফোঁটা চোখের জল আমাকে এত শক্তিশালী করে দেবে যে আমি কৈলাসপুর কেন গোটা জগতে নিজের সাম্রাজ্য বিস্তার করতে পারবো। কাঁদ বলছে, কাঁদ। তুমি ভুল করছো ভীমানি। আমরা জল পড়ে হলেও আমাদের চোখ দিয়ে জল বেরোয় না অত সহজে। কখন আমাদের চোখের জল বেরোবে, কত কষ্ট পেলে, কোন কষ্ট পেলে আমাদের চোখের জল বেরোবে তা আমরা নিজেরাও জানি না। সব কষ্টে আমাদের কান্নাও পায় না, আর কাঁদলেও চোখের জল বেরোয় না। এমন ঠেটা চোখের জলের কথা তো আমি আগে শুনিনি। কাঁদলে চোখের জল বেরোবে সেটাই তো জানি, তোমরা কাঁদলেও বেরোয় না? না গো না, একমাত্র যে কষ্টে আমাদের মন কাঁদে তখনই আমাদের চোখের জল বেরোয়। আর তুমি আমাকে হাজার কষ্ট দিলেও আমার মন কাঁদবে না। তাহলে যে কষ্টে তোর মন কাঁদবে তোকে আমি সেই কষ্টই দেব। একি এই রাত দুপুরে ভোলা, তাও এই মাঝ নদীতে? গুরুদেব, এ কি এখন আপনার গন্ধ পেতে শুরু করেছে? তাই তো ভাবছি এই ঝড় জলের রাতে নয়তো এই মাঝ নদীতে ভোলা আসে কি করে। এবার নিজের মঙ্গল চাও তো ওকে ছেড়ে দাও, নইলে নইলে কি রে, কি করবি তুই আমার পুচকে ছোঁড়া? এই আমি কিছু করতে যাবার কথা ভাবি অমনি সেখানে চলে আসে ব্যাঘ্রা দিতে। আমার কাজে ব্যাঘ্রা দেওয়া ছাড়া তোর কি আর কোনো কাজ নেই রে ভোলা? তুমি মানুষের মঙ্গলের জন্য কাজ করো, দেখবে আমি তখন আর তোমার সামনে নয় পাশে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করব। কিন্তু তুমি তো তা করার লোক নও। করব না। লোকের ভালো করতে গিয়ে আমি কি আমার লক্ষ্য থেকে ভ্রষ্ট হব নাকি? আমার লক্ষ্য প্রথমে কৈলাসপুর দখল করে ওখানে দেবী কংসাবতীর মন্দির স্থাপন করা, আর তারপর সেখান থেকে গোটা জগতে নিজের সাম্রাজ্য বিস্তার করা। সে গুড়ে আমের আঁটি, এই না না, সে গুড়ে বালি। আমাদের ভোলা যতক্ষণ আছে সেই লক্ষ্য তোমার পূরণ হওয়ার নয়। হবে, হতেই হবে। আমার লক্ষ্য পূরণে যে বাধা দিতে আসবে তাকে আমি এইভাবে ঠিক হয়েছে, এতদিন শুধু আমি মার খেতাম আর গুরুদেব দাঁড়িয়ে হাত বুলাতো। আজ বুঝেছে এই বুলার মারের কি জোর। খবরদার, যদি আর কোনো নিরীহ প্রাণীদের ক্ষতি করার চেষ্টা তুমি করো ভীমানি, তাহলে কিন্তু আর তাহলে এমনিতেই তো সাড়ে সর্বনাশ করে দিলি ভোলা, আর কি বাকি আছে? এবার নৌকাটা দে, আমি যাই। সাঁতরে যাও পারে। অনেক কষ্ট দিয়েছো তুমি এই জলপরীকে, এ হলো তোমার কর্মের ফল। সে কি, এই ঝড় জল মাথায় নিয়ে সাঁতার কাটবো কি করে? নদীর জল তো সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে। নৌকাটা দে ভাই, নৌকাটা দে। কিছুতেই না, যাও এবার সাঁতার কেটে। গুরুদেব চলুন, হাত পা চালান। এ ভোলা ভোলার ছেলে নয়,
সত্যি আপনার কপালেই ভোলার হাতে পরাস্ত হওয়া একেবারে এটুলির মতো এঁটে গেছে দেখছি। চপ আহাম্মক! আরে বাবা চেঁচাবেন না, দম পুড়িয়ে গেলে এতটা পথ সারতে যাবেন কি করে? চলুন। তোমার নাম বুঝি ভোলা? তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। এ তো তেমন কিছুই না, এরকম অনেকের প্রাণ আমরা বাঁচিয়েছি। আরে বাবা, আমার বন্ধু ভোলা যেখানেই যায় অসাধ্য সাধন করে, আর আমি এই ভোলার বন্ধু নন্দী। আমি জলপুরি জলঙ্গি। তোমাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। তোমরা আমার বন্ধু হবে? নিশ্চয়ই, আমি তো সবার বন্ধু। তুমি থাকো কোথায়? এই নদীতে? হ্যাঁ, এই নদীর নিচেই আমাদের জলপরীদের রাজ্য। আমার মা স্রোতস্বিনী জলপরীদের রানী। আমরা এই নদীর একেবারে উত্তর পূর্ব দিকে থাকি। ঠিক আছে বন্ধু, এখন তবে যাই। বন্ধুত্ব যখন হলোই, মাঝে মাঝে এসে দেখা দিতে হবে। নিশ্চয়ই, তুমি যখনই ডাকবে আমরা তখনই চলে আসবো। বেশ, এই নাও আমার তরফ থেকে তোমাদের উপহার। এমা, এ কি? এ তো কোনো চকচকে পাথর। এই পাথর নিয়ে আমরা কি করব? এর থেকে কোনো খাবার জিনিস দিলে। এ কোনো সাধারণ পাথর নয়। এই পাথর আমাদের জলপরীদের চোখের জল দিয়ে তৈরি। আমাদের সব শক্তি লুকিয়ে আছে আমাদের চোখের জলে। এই পাথর তোমরা নিজেদের কাছে রাখলে জলের ওপরে নিচে দিনের পর দিন থাকতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। এমনকি সাঁতার কাটতেও আর পরিশ্রম করতেও হবে না। তাই বুঝি? তবে তো এটা ভালো জিনিস। এই চেহারায় সাঁতার কাটতে না বড় কষ্ট হয়। তাছাড়া সাঁতার কাটলে শুনেছি রোগাও হয়ে যায়। তাই আমার সাঁতার কাটতে একদম ভালো লাগে না। ধন্যবাদ জলঙ্গি। এবার তবে তুমি যাও, আমরাও যাই আমাদের বাড়িতে। আমাদের বাবা মাও তো চিন্তা করছে। এই পাথর তো বেশ কাজের জিনিস রে ভোলা। সাবধানে রাখিস, কখন কি কাজে লাগে বলা তো যায় না। এবার চল বাড়ি যাই। তুই মিথ্যে কথা বলছিস নন্দী, এসব জলপরি টরি কিছুই হয় না রে। আচ্ছা, তোর বিশ্বাস না হয় ভোলা তো এখানে এক্ষুনি আসছে, ওকেই জিজ্ঞেস করিস। আমার সঙ্গে ও তো দেখেছে কাল ওই জলপরি জলঙ্গিকে। আচ্ছা, সে না হয় হবে। খুব তো বলছিস তুই নাকি জলপরি দেখেছিস। বলতো জলপরিকে দেখতে কেমন হয়? কেমন আবার? তার কোমর পর্যন্ত মানুষের মতো দেখতে হয়, আর কোমরের নিচ থেকে মাছের মতো ইয়াব বড় একটা লেজ থাকে। তোর বোকা, পরীরা আবার মাছেদের মতো দেখতে হবে কেন? গল্পে পড়িসনি? পরীরা একেবারে মানুষের মতোই দেখতে হয়, কিন্তু তাদের মানুষের থেকেও অনেক বেশি সুন্দর দেখতে হয়। আর পিঠে পাখা থাকে। পাখা তো এরও আছে, তবে পিঠে নয়, লেজে। আর সুন্দর, সে আমাদের সবার থেকে অনেক সুন্দর। কি আমাদের থেকে অনেক বেশি সুন্দর দেখতে গো নন্দী দাদা? ওই যে জলপরি যে আমার আর ভোলার সঙ্গে কাল রাতে এসে বন্ধুত্ব করে গেল তাকে। আর জানিস তো বকুল, তার বয়সও আমাদেরই মতো। আমার তো খুব ভালো লেগেছে ওকে। ভোলারও খুব পছন্দ হয়েছে। ভোলা দাদার পছন্দ হয়েছে? হতেই পারে না। একটা পরী আর কত সুন্দর হবে শুনি। সে কি আর আমার মতো সাজগোজ করে, না চুল বাঁধে যে সুন্দর দেখতে হবে? ওকে যা দেখতে না, তুই ওর নখের যোগ্য নোস। ওর যেমন দুধে হালতা গায়ের রং, তেমনি একেবারে আপেলের মতো লাল আর গোল দুটো চোখ। এই মহেশের থেকেও বেশি টানা টানা। যা বাবা, এর মধ্যে আমি আবার কোথা থেকে এলাম? তাছাড়া রূপের মধ্যে তো আমার এই চোখ দুটোই ছিল ভাই। আর গর্ব করিস না মহেশ, ওকে একবার চোখের সামনে দেখলে না আর চোখ ফেরাতে পারবি না। সাধে কি একবারের দেখাতেই আমি আর ভোলা দুজনেরই এত পছন্দ হয়েছে। অমনি না, একবারের দেখাতেই কাউকে পছন্দ হতে পারে? হলো তো? তোর বিশ্বাস না হয় ভোলা এলে ওকেই জিজ্ঞেস করিস। তবে ওকে যে বকুলের থেকে অনেক বেশি সুন্দর দেখতে, একথা আমি হলপ করে বলতে পারি। কার কথা হচ্ছে রে? কে বকুলের থেকে সুন্দর? ওই যে জল
জলপরি ডিঙ্গি নাকি আছে তাকে, তোমারও নাকি তাকে খুব পছন্দ? সত্যি নন্দী, তোর পেটে যদি একটাও কথা থাকে। সারাদিন ধরে এত খাবার ঠুসলে আর পেটে কথা রাখার জায়গা থাকবে কোত্থেকে? ভালো হচ্ছে না কিন্তু শিবু আর ভোলা। আমি কি গোটা রাজ্য জুড়ে বলতে বেরিয়েছি নাকি? আমি তো শুধু শিবু, বকুলের মহেশকেই বললাম সে কথা। না তবু ভোলা, ভোলা, তোমাদের এই নদী তীরে দেখেই আমি ছুটে এলাম। আমাদের বড় বিপদ হয়ে গেছে ভোলা। কি বিপদ জলঙ্গি? এই তো কাল আমি তোমাকে ভীমানির হাত থেকে রক্ষা করলাম। তুমি ওই ভীমানির হাত থেকে আমাকে ছাড়াবার পরেই ভীমানি আর তার অশুভ শক্তিকে কাজে লাগিয়ে হাঙর রাজ তুঙ্গকে বশ করে, আর তারপর তার সাথে জলের নিচে থাকা বাকি প্রাণীদেরও বশ করে। এরপর সে সবাইকে নিয়ে আমাদের জলপরীদের রাজ্য আক্রমণ করে। শুধু তাই নয়, সে আমার মাকেও বন্দি করে নিয়েছে। এখন আমাদের সব জলপরীকে সে খুব কষ্ট দিচ্ছে আমাদের চোখের জল পাবার জন্য। সর্বনাশ! এই ভীমানের দেখছি এতবার হেরে যাওয়ার পরেও শিক্ষা হলো না। তাই তো দেখছি নন্দী, এই ভীমানি তার অশুভ শক্তিকে কাজে লাগিয়ে এখনো সেই অন্য নিরীহ প্রাণীদের কষ্ট দিয়েই যাচ্ছে। ওর মূল শত্রু তো তোমার সাথে আর এই কৈলাসপুরের সাথে, তাই না? তার বলতে একেবারে হাড় মাস জ্বালিয়ে খায় আমাদের। ওকে তুমি আটকাও ভোলা, নইলে ও যদি আমাদের জলপরীদের চোখের জল একবার নিজের হাতে পেয়ে যায়, তাহলে তাই দিয়ে অনেক শক্তিশালী হয়ে উঠবে। ওকে আর তোমার কেন, জগতের কারোর পক্ষে আটকানো সম্ভব হবে না। তোমাদের চোখের জলের এত শক্তি? আমাদের চোখের জল মাটিতে পড়লে ভূমিকম্প হয়, আর জলে মিশলে হয় সুনামি। এবার বুঝতে পারছো আমাদের চোখের জল কত ক্ষমতাশালী? তাহলে তো এবার ভীমানিকে আমায় আটকাতেই হবে। বেশ, চলো জলঙ্গি, ওই ভীমানিকে চরম শিক্ষা দিয়ে তোমার মা আর তোমার রাজ্যকে আজই রক্ষা করব। আরে আরে আরে, যাচ্ছ কোথায়? জলের নিচে আমরা থাকবো কি করে? এ কি মগের মুলুক নাকি? আমরা তো মানুষ, মাছ তো আর নই ওর মতো। আরো মারো, আরো মারো ওদের, আরো আরো, এত মারো যাতে ওদের শরীরের যন্ত্রণায় ওদের নিজেদেরই মন কেঁদে ওঠে, আর তারপরেই ওদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। হ্যাঁ, যতক্ষণ না ওদের চোখ দিয়ে জল বেরোয় ততক্ষণ ওদের মেরে যাও। আমিও দেখতে চাই ওরা কতক্ষণ এইভাবে না কেঁদে থাকতে পারে। কিন্তু একে, এই জলপরি রানীর মেয়ে ওই জলঙ্গিকে এখানে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল সে? কিন্তু তা কি করে সম্ভব? এখানে তো আমি সব জলপরীদেরই ধরে রেখেছি। যদি ধরেই রাখতে তাহলে কি আমি এ কথা বলতাম? ওই জলঙ্গিকে কাল আমি নিজে হাতে ধরেছিলাম, নেহাত ভোলা এসে সবটা ভেস্তে দিল। না হলে এতক্ষণে ওর চোখের জল দিয়ে আমি আমার শক্তি অর্জন করতে পারতাম। সে আশা তোমার আজও পূর্ণ হবে না ভীমানি। উল্টে আজ তোমাকে আমি এমন শিক্ষা দেব যে তুমি সারা জীবন তা মনে রাখবে। ভোলা, তুই এখানেও? তুই এখানে কি করে এলি? আমি ওদের এখানে নিয়ে এসেছি। এবার আমিও দেখি কে কাকে কাঁদায়। আমিও দেখতে চাই কার চোখ দিয়ে জল পড়ে, আমাদের নাকি তোমার। সামান্য জল পড়ি তোর এত স্পর্ধা যে তুই ভীমানিকে কাঁদাতে চাস? হ্যাঁ, তবে তবে রে তুঙ্গ, ওদের সবাইকে এক্ষুনি আক্রমণ করে বেঁধে ফেলো। দেখি তবে কার কত ক্ষমতা। ভীমানি মহারাজ, এ ছেলে কে? আমার এত সৈন্য তো ওর কাছে হিমশিম খাচ্ছে। ওই তো আমার চিরশত্রু ভোলা। ওকে হারাতেই তো আমি এখানে শক্তি সঞ্চয় করতে এসেছি। তুমি বলেছিলে না তোমার কাছে এমন এক অস্ত্র আছে যা দিয়ে তুমি সব যুদ্ধ জয় করতে পারো? তাহলে তা প্রয়োগ করো।
জেনে রেখো, ওকে পরাস্ত করতে পারলেই এই লড়াই আমাদের আর কেউ হারাতে পারবে না, কেউ নয়। তবে তাই হোক ভিমানী মহারাজ, তাই হোক। আটবে আটবে। আটবে, এই ছেলেটাকে শেষ করে দে, দেখিয়ে দে তোর ক্ষমতা। এবার কি হবে নন্দী? এই যে খুব শক্তিশালী। চিন্তা করিস না, ভোলা তো শক্তি আনিয়েই নিয়েছে, তাহলে আর ভয় কি? এ কি হলো? ভোলার শক্তি তো কোনো কাজই করলো না। সাবাস, এতদিন ভোলা সবাইকে মেরেছে, আজ এই অক্টোপাস ওকে মেরে একেবারে অজ্ঞান করে দিল। এবার তবে গুরুদেব জিতেই গেল মনে হচ্ছে। ভোলা, ভোলা, এ তোমার কি হলো? চোখ খোলো ভোলা, দয়া করে চোখ খোলো। আর একটুর জন্য জলের ফোঁটাটা হাতে এলো না, কিন্তু এবার পাবো, পাবোই, আমি পাবোই, পাবোই। সর্বনাশ, এ তো ভোলার শক্তি আরো বেড়ে গেল। আজ গুরুদেবের আর রক্ষে নেই। এবারেও ফসকে গেল। গুরুদেব, আফসোস পরে করবেন, আগে এখান থেকে কাটুন, নইলে প্রাণটাও ফসকে যাবে। মামে, অত বড় খোকসটাকে ভোলা পোকা বানিয়ে দিল। তোর কপালে আজ দুঃখ আছে ভিমানি, 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 পালা, 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 পালা। এই তোমার শাস্তি ভিমানি, এবার আটকে থাকো ওই পাথরের ভেতর আজীবন। ঠিক করেছো ভোলা, ওর এরকমই শাস্তি হওয়া উচিত। আজ থেকে তোমার শক্তি অনেক গুণ বেড়ে গেছে। এবার তুমি নানা রকম মায়া শক্তি প্রয়োগ করতে পারবে, আর আমি চাই তুমি তা জগতের মঙ্গল করতে ব্যবহার করো। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে এই অসাধ্য সাধন হতো না। আরে বাবা, এটাই তো আমাদের বন্ধু ভোলার কাজ গো জলপরি। তাই তো আমরা বলি, ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। জয়